এক সময়ের কথা, নূরপুর নামের এক শান্ত সুন্দর গ্রামে দুই বোন, বড় সন্ধ্যা আর ছোট কিরণ একসাথে থাকতো। দুজনের মধ্যে অনেক গভীর ভালোবাসা ছিল আর তাদের সম্পর্কটা ছিল খুবই স্পেশাল। এক সোনালী সকালে যখন উঠোনে হালকা রোদ ছড়িয়ে পড়ছিল, সন্ধ্যা ভালোবেসে কিরণকে ডাক দিল আর ধীরে ধীরে বলতে লাগলো, আয়াত আমার পুতুল, ঘরের কলসিতে খাওয়ার এক ফোঁটা জলও অবশিষ্ট নেই। আমি উনুনে রুটি সেকছি আর ঘরের বাকি কাজগুলোও সারতে হবে। তুই এক কাজ করো, তাড়াতাড়ি ঘাটে গিয়ে জল নিয়ে আয়, যাতে আমি ততক্ষণে তোর জন্য গরম গরম খাবার তৈরি করে রাখতে পারি। ঠিক আছে আপি, আমি এখনই গিয়ে কাছের নদী থেকে জল নিয়ে আসছি। তুমি এমনিতেও সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছো, রান্না করে একটু বিশ্রাম নিয়ে নিও। আরে না না, আমার একটা কথা কান খুলে শুনে নে। ঘাট থেকে জল আনবি আর ভুল করেও ওই নীল নদীর দিকে যাবি না। আমি তোকে 1000 বার বুঝিয়েছি যে গ্রামের কোনো মেয়ে ওই অভিশপ্ত নদীতে যায় না। আজ পর্যন্ত যে মেয়ে বা মহিলাই ওই নদীর পাড়ে গেছে সে আর কখনো ফিরে আসেনি। তুই আমার এই সাবধান বাণী এত তাড়াতাড়ি ভুলে যাস কি করে? শুধু এই কথাটা মাথায় গেঁথে নে, ওই নদীর রাস্তায় যেন তোর পা না পড়ে। সোজা ঘাটে যাবি আর জল নিয়ে ফিরে আসবি। কিন্তু আপি, আসলে ওই অভিশপ্ত নদীর এমন কি রহস্য আছে যে তুমি সব সময় আমাকে ভয় দেখাতে থাকো? আজ পর্যন্ত তুমি আমাকে খুলে কিছুই বলনি। আমারও তো জানা উচিত যে এর পেছনে সত্যিটা কি। আমি কোনো কারণ ছাড়া কিভাবে মেনে নেব যে এত সুন্দর দেখতে একটা নদী অভিশপ্ত হতে পারে? থাম আয়াত, তোর সব ব্যাপারে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। যতটা বলা হয়েছে ততটাই করো। আজে বাজে কথা আর গ্রামের গুজবের পেছনে ছুটে কোনো লাভ নেই। তাই আমি যা বলছি সেটা চুপচাপ মেনে নে। মনে রাখিস, তোকে শুধু ঘাটে যেতে হবে আর সোজা বাড়ি ফিরতে হবে, বুঝেছিস তো? তুমি কথায় কথায় এত রেগে যাও কেন আপি? ঠিক আছে বাবা, তুমি যেমন বলছো আমি তেমনই করব। আমি এখনই যাচ্ছি। এই কথা বলে আয়াত কলসি নিয়ে ঘাটের দিকে বেরিয়ে পড়ে। আয়াত কলসি নিয়ে ঘাটে পৌঁছায়, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তার ঘাম ছুটে যায়। সূর্যের তেজ বাড়ছিল আর ঘাটে মেয়েদের অনেক ভিড় ছিল। হায় খোদা, এখানে তো আগে থেকেই এতগুলো মেয়ে জল ভরার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আজ আমার বাড়ি থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এখন আমি কি করব? এখানে যেমন ভিড়, আমার পালা আসতে আসতে তো সন্ধ্যা গড়িয়ে যাবে। আর উফ, এই চড়া রোদ, আমার তো এখনই মাথা ঘুরতে শুরু করেছে। আপিও বাড়িতে তৃষ্ণার্ত হয়ে আমার অপেক্ষা করছে। এখন কি করা যায়? গরমে নাজেহাল আর আপির চিন্তায় ডুবে থাকা আয়াতের নজর ঘাটের পেছন দিয়ে যাওয়া একটা রাস্তার দিকে পড়ে, যেটা নীল নদীর দিকে যাচ্ছিল। আরে হ্যাঁ, আমি তো ওই নীল নদী থেকেও জল আনতে পারি। কিন্তু আপি তো আমাকে কসম দিয়েছিল আমি যেন ওখানে না যাই। এমনিতেও আমি এই ভূত প্রেত আর অভিশপ্ত নদীর কথায় বিশ্বাস করি না। আমি কেন একটা নদীকে ভয় পাবো? এত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার চেয়ে ভালো হলো আমি তাড়াতাড়ি ওই নদী থেকে জল ভরে নিই আর বাড়ি পৌঁছে যাই। নিজের আপির তেষ্টা মেটানোর তাড়াহুড়োতে আয়াত তার আপির সব সাবধান বাণীকে উপেক্ষা করে ওই রহস্যময় অভিশপ্ত নদীর দিকে চলতে শুরু করে। নদীর পাড়ে পৌঁছাতেই আয়াত থমকে যায়। সেখানকার শান্তি আর নীল পরিষ্কার জলের সৌন্দর্য তাকে মুগ্ধ করে দেয়। আরে বাহ, এখানে তো কত সুন্দর সবুজ গাছপালা, রং বেরঙের ফুল ফুটে আছে। আর এই নদীটা কত শান্ত আর সুন্দর। এত সুন্দর জায়গা অভিশপ্ত কিভাবে হতে পারে? আমি তো এখানে প্রথমবার এসেছি আর আমার তো এই জায়গাটা একেবারে স্বর্গের মতো লাগছে। মনে হচ্ছে আপি অকারণে ভয় পায় আর আমাকেও বোকা বানাচ্ছিল। এই বলে আয়াত যে কলসি জলে ডোবায়,
হঠাৎ শান্ত জলে একটা ভয়ানক ঘূর্ণি তৈরি হয়। জলের ঢেউ উথাল পাথাল করতে শুরু করে, আর সেই ঢেউ ছিঁড়ে এক অত্যন্ত সুন্দরী জলপরী প্রকট হয়। তাকে দেখে আয়াতের হাত থেকে কলসি ছিটকে পড়ে যায়, আর সে ঘাবড়ে গিয়ে পিছিয়ে আসে। ওরে বাপরে, এ কে? কে তুমি? আর তুমি এই জলের ভেতর থেকে কিভাবে বেরোলে? আমি যা দেখছি তা কি সত্যি, নাকি রোদের কারণে আমার চোখের ভুল? কোনো মানুষ জলের ভেতর থেকে এভাবে কিভাবে বেরোতে পারে? কে তুমি, আর আমার কাছে কি চাও? ভয় পেও না মেয়ে, শান্ত হও। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কোনো মানুষ নই, বরং একজন জলপরী, যে যুগ যুগ ধরে এই নদীর গভীরে থাকে। তোমার আমাকে দেখে এত ঘাবড়ানোর একেবারেই কোনো দরকার নেই। আচ্ছা, তার মানে তুমি একজন জলপরী। আমি তো আজ পর্যন্ত শুধু গল্পেই জলপরীদের কথা শুনেছি। আমার তো নিজের চোখের উপরে বিশ্বাস হচ্ছে না। তোমার কারণেই কি গ্রামের সব মানুষ এই নদীটাকে অভিশপ্ত মনে করে আর এখানে আসতে ভয় পায়? হ্যাঁ, তুমি একদম ঠিক বুঝেছ। অনেক বছর আগে একজন নিষ্ঠুর জেলে আমাকে ধোঁকা দিয়ে তার জালে ফাঁসিয়ে নিয়েছিল। আমি অনেক কষ্টে লড়াই করে নিজের প্রাণ বাঁচিয়েছিলাম। জাল ছিঁড়ে যাওয়ার রাগে ওই জেলে গ্রামবাসীদের উস্কে দেয়, আর এই নদীটাকে অভিশপ্ত বলে রটিয়ে দেয়। কারণ সে যদি সত্যি বলতো যে সে একজন জলপরী দেখেছে, তাহলে কেউ তার কথা বিশ্বাস করতো তো না। তখন থেকে পুরো গ্রাম এই নদীর নামে কাঁপে। কিন্তু তুমি তো খুব সাহসী আর নিডর যে একাই এতটা চলে এসেছো। ও, তাহলে এই ব্যাপার। এই জন্যই গ্রামের মানুষ একে অভিশপ্ত বলে, আর আমার আপি আমাকে এখানে আসতে কঠোরভাবে মানা করেছিল। কিন্তু আমি তো এখানে বাধ্য হয়ে চলে এসেছি। ঘাটে খুব বেশি ভিড় ছিল, আর রোদ খুব কড়া ছিল, তাই আমি এখানে চলে এলাম। কিন্তু তুমি কি এত বড় একটা নদীতে একদম একাই থাকো? না না, আমি এখানে একা নই। জলের গভীরে আমার পুরো পরিবার থাকে। আমি তোমাকে তাদের সাথে অবশ্যই আলাপ করিয়ে দেব। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি জলের বাইরে এসে শুকনো মাটিতে একটু ঘুরি। জলে থাকতে থাকতে আমি খুব বোর হয়ে গেছি। তুমি কি আমার হাত ধরে জলের বাইরে আসতে আমাকে একটু সাহায্য করবে? আমি তোমাকে সাহায্য তো করে দিই, কিন্তু তুমি তো একজন জলপরী, তোমার তো লেজ আছে। তাহলে তুমি মাটিতে আমাদের মানুষদের মতো কিভাবে হাঁটতে পারবে? তুমি ওটার চিন্তা একেবারেই করো না। যেই আমি জলের বাইরে এসে মাটিতে পা রাখবো, আমার জাদু আমার এই লেজটাকে মানুষের পায়ে বদলে দেবে। নাও, তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও। জলপরী জলের ভেতর থেকে তার হাত আয়াতের দিকে বাড়িয়ে দেয়। আয়াত কিছুক্ষণ ভাবে, আর তারপর ওই বেচারি জলপরীকে সাহায্য করার জন্য নিজের হাত এগিয়ে দেয়। কিন্তু যেই আয়াত তাকে টানতে শুরু করে, জলপরী তার আসল ভয়ানক রূপ দেখায়, আর নিজের পুরো শক্তি দিয়ে এক ঝটকায় বেচারি আয়াতকে গভীর জলে টেনে নেয়। বাঁচাও, বাঁচাও আমাকে! কেউ তো আমাকে বাইরে বের করো, আমি ডুবে যাচ্ছি। আমি সাঁতার কাটতে জানি না। তুমি এসব কি করলে আমার সাথে? আমি তো তোমাকে একটা বেচারি আর ভালো জলপরী ভেবেছিলাম, আর তুমি আমার সাথে এত বড় ধোঁকা দিলে। আমার এটা তো সব সময় জানা ছিল যে মানুষ খুব ইমোশনাল হয়, কিন্তু এটা জানতাম না যে তোমার মতো বোকা আর অবুঝ হয়। যখন তোমরা মানুষরাই একে অপরের আপন হতে পারো না, তখন তুমি একটা জলপরীর থেকে ভালো হওয়ার আশা কিভাবে করে নিলে? কিন্তু আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আর এখন আমি ডুবে মরতে চলেছি। তুমি আমার সাথে খুব খারাপ করলে। আর জেলের ওই যে কষ্টের গল্প তুমি আমাকে শুনিয়েছিলে, ওসবও কি একটা মিথ্যে ছিল? হ্যাঁ, ওই গল্প পুরোপুরি মিথ্যে ছিল। কিন্তু ঘাবড়িও না, আমি এত সহজে তোমাকে মরতে দেব না। এটা তো শুধু শুরু। এবার আগে আগে দেখো তোমার সাথে কি হয়। যদি তোমাকে তোমার এই মানুষের জান বাঁচাতে হয়, তাহলে আমার হাতে থাকা এই জাদুই লাল মুক্তটাকে তোমাকে গিলে ফেলতে হবে। এটা নেওয়ার সাথে সাথেই তুমি চিরকালের জন্য একজন জলপরী হয়ে যাবে। বলো,
তোমার কি আমার এই শর্ত মঞ্জুর? এই লাল মুক্তোটা নাও আর জলপরী হয়ে যাও, অথবা নিজের ইচ্ছায় এই নদীর গভীরে দম বন্ধ হয়ে নিজের জান দিয়ে দাও। সিদ্ধান্ত তোমার, ডুবে মরা নাকি জলপরী হওয়া। কি বললে তুমি? এই মুক্তোটা আমাকে জলপরী বানিয়ে দেবে আর আমি কখনো ফিরে নিজের বাড়ি যেতে পারবো না? হায় খোদা, তুমি আমাকে কেমন শাস্তি দিলে। আমি যদি মরে যাই তাহলে আমার আপি আমাকে ছাড়া ভেঙে পড়বে। নিজের প্রাণ হারানোর চেয়ে ভালো হলো যে আমি জলপরী হয়ে যাই। অন্তত কোনো একদিন আপির সাথে আবার দেখা হওয়ার কোনো আশা তো বাকি থাকবে। ঠিক আছে, নাও, দাও আমাকে ওই মুক্তো। যেই আয়াত ওই মুক্তোটা গিলে ফেলে, জলের ভেতর একটা তীব্র জাদুই চমক তৈরি হয়। চোখের পলকেই আয়াতের পা গায়েব হয়ে যায় আর সেগুলোর জায়গায় একটা সোনালী লম্বা লেজ চলে আসে। ডুবতে থাকা আয়াত এখন জলের ভেতর একেবারে স্থির হয়ে যায়। আরে, আমি তো আর ডুবছি না, আমি জলে শ্বাস নিতে পারছি। কিন্তু কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমাকে চিরকালের জন্য একজন জলপরীতে বদলে দিলে। এখন আমি আমার বাড়ি কিভাবে ফিরে যাব? আমার আপি আমার অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাবে। তোমার কাছে আর কোনো রাস্তাও তো ছিল না। তুমি যদি এই মুক্তোটা না নিতে, তাহলে এতক্ষণে জলে ডুবে তোমার লাশ ভাসতে থাকতো। এখন তোমার ওই মানুষের বাড়ি আর পরিবারকে ভুলে যাও। আমার পিছু পিছু চলো আমাদের দুনিয়াতে। এখন থেকে এই জলের গভীরতাই তোমার একমাত্র বাড়ি।